সারা বছর মোটামুটি পড়াশোনা করেছে এবং তারা এখন বুঝতে পারছে না যে কিভাবে সবটাকে র্যাপ পাস করার জন্য যে 100% টপিক পড়তেই হবে বা সব কিছু জানতেই হবে। মেন যে সমস্যাটা হয় রিভিশন করতে গিয়ে যে একদিক থেকে রিভিশন করছি কিন্তু অন্যদিক ভুলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার পেজ অফ শর্মিস ডায়েরি, যেখানে আমি শর্মিষ্ঠা দাস, কারেন্টলি আ সেকেন্ড ইয়ার MBBS স্টুডেন্ট অ্যাট মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো তার মানে আর অলমোস্ট 28 দিন পর তোমাদের ফার্স্ট প্রফ ইউনিভার্সিটি এক্সামিনেশন। তো এই মোমেন্টে দাঁড়িয়ে তোমাদের সবারই নিশ্চয়ই মনের মধ্যে একটা খুব ভয় কাজ করছে, হয়তো মনে হচ্ছে প্যানিক অ্যাটাক আসছে। নিজের স্টাডি টেবিলের দিকে তাকিয়ে 4টে ভলিউমের BDC কিংবা বিশ্রাম সিং, গাইটন, দেবাশিস প্রামাণিক, ইভেন লিপিনকট বা বাসুদেবান, যেই বইয়ের দিকেই তাকাচ্ছ না কেন মনে হচ্ছে বাপ রে, এত বড় সিলেবাস এই মাত্র 1 মাসে আমি কিভাবে কভার করব। শুধু তো কভার করলেই হলো না, রিভিশন করতে হবে। একটা দিক পড়ছি আরেকটা দিক ভুলে যাচ্ছি, পড়তে গেলে রিভিশন হচ্ছে না, রিভিশন করতে গেলে পড়া হচ্ছে না, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্যই আমি নিজের ফার্স্ট প্রফ এক্সামিনেশনের আগে শেষ 1 মাস কিভাবে পড়াশোনা করেছি, মানে আমি আমার স্ট্র্যাটেজিটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই এটা কোনো আনরিয়ালিস্টিক 18 কিংবা 20 ঘন্টার স্ট্র্যাটেজি হবে না, বরং এটা হচ্ছে মোস্ট রিয়েলিস্টিক স্ট্র্যাটেজি, যেটা ফলো করে আমি নিজে লাস্ট 1 থেকে 1.5 মাস পড়াশোনা করে অনার্স পেয়েছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর আরেকটা কথা, তোমরা নিজেদের স্পিডের অ্যাকর্ডিং ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নিও 1.5x বা 1.75x, ইভেন 2xেও, কারণ আজকের এই ভিডিওর মেইন টার্গেট আমার ওয়াচ আওয়ার্স নয়, বরং তোমাদের যাতে সুবিধে হয়। ফার্স্ট অফ অল মেনলি 3টে টাইপের স্টুডেন্ট হয়। ফার্স্ট, যারা সারা বছর যথেষ্ট পড়াশোনা করেছে এবং যারা এক্সামের টাইমে কিভাবে পড়বে সেটা নিয়ে যথেষ্ট প্ল্যান করে রেখেছে। সেকেন্ড হচ্ছে যারা সারা বছর মোটামুটি পড়াশোনা করেছে এবং তারা এখন বুঝতে পারছে না যে কিভাবে সবটাকে র্যাপ আপ করবে। আর থার্ড হচ্ছে যারা সারা বছর পড়াশোনা করেনি বা কোনো কারণে করতে পারেনি। তো 3টে ক্যাটাগরি। ফার্স্ট ক্যাটাগরি, যারা সারা বছর পড়াশোনা করে নিয়েছো এবং তোমরা ঠিক করে রেখেছো যে এক্সামের 1 মাস আগে বা 1 সপ্তাহ আগে তোমরা কি করবে, তাদেরকে বলবো তোমরা ভিডিওটা পজ করো অ্যান্ড লেফট করে যাও। এটা তোমাদের জন্য না, তোমরা নিজেদের প্ল্যানে স্টিক থাকো এবং নিজের স্ট্র্যাটেজি সবসময় বেস্ট হয়, তো তোমরা সেই অনুযায়ী পড়াশোনা করো। ক্যাটাগরি 2, যারা র্যাপ আপ করতে পারছো না, আমি তাদেরকে মেনলি তাদের জন্যই আজকের ভিডিও, আমি তাদেরকে বলবো কিভাবে র্যাপ আপ করা যায়। আর থার্ড, যারা সারা বছর সেইভাবে পড়াশোনা করতে পারোনি, তাদের এখন মেন টার্গেট হচ্ছে PYQ। তো তোমরা যতটা সম্ভব PYQটা তাড়াতাড়ি এবং ভালোভাবে কভার করার চেষ্টা করো। নেক্সট হচ্ছে আমাদের ডিভিশন অফ টাইম। দেখো অলমোস্ট 28 দিন বাকি আছে, এবার এটাকে আমরা দুটো পার্টে ভাগ করব। 21 প্লাস 6 ডেজ, তোমাদের 6টা পেপার হবে তো 6 ডেজ, তাহলে 27 ডেজ হচ্ছে। মাঝে একদিন আমি গ্যাপ রাখছি, কারণ যারা প্রি প্রফের পর পড়াশোনার জন্য বাড়ি গেছো, বাড়ি থেকে কলেজ আসবে, তো একটা দিন ট্রাভেলে চলে যাবে। লাস্ট 6 দিনে কি করবে, তোমাদের যেহেতু 6টা পেপার, তো ওই 6 দিন তোমরা রিভার্সে পড়াশোনা করবে। মানে আজকে যদি 6 দিনের প্রথম দিন হয়, তোমরা আজকে বায়োকেমিস্ট্রির পেপার 2তে যা সিলেবাস আসে সেটা পড়বে, কালকে পেপার 1-এর, তারপরের দিন হচ্ছে ফিজিওলজির পেপার 2, নেক্সট দিন ফিজিওলজির পেপার 1, এরম করে পুরো রিভার্সে পড়াশোনা করবে। না হলে কি হবে, তোমরা যখন পরপর এক্সাম দিচ্ছ, দেখবে বায়োকেমিস্ট্রির পেপার 2 সব থেকে শেষে হয়, তখন আর একটু এনার্জি বেঁচে থাকে না, তখন আর ইচ্ছা করে না পরীক্ষা দিতে, মনে হয় যা হচ্ছে হোক, জাস্ট শেষ হয়ে যাক। সেই জন্য যদি আগে থেকে পড়ে রাখো তাহলে খুব সুবিধা হয়। ইভেন আমাদের টাইমে তো পেপার 1 আর 2 এর মাঝে ছুটিও থাকতো না, সেকেন্ড প্রফেও নেই, তো পেপার 2 এর আগে খুব একটা পড়ার টাইম পাওয়া যেত না। যদিও তোমাদের আছে, তাও আমি সাজেস্ট করব এক্সামের একদম আগের দিনের জন্য ফেলে না রেখে আগে যতটা সম্ভব পড়ে রাখা। এটা হচ্ছে লাস্ট 6 দিনের। এবার ফার্স্ট 21 ডেজে তাহলে কি করবে, দেখো MBBS লাইফের বেশ কিছু গোল্ডেন রুলস রয়েছে। যেরকম তোমাকে ফার্স্ট প্রপ পাস করার জন্য যে 100% টপিক পড়তেই হবে বা সব কিছু জানতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। ইভেন the 80% questions of our paper comes from the 20% core topics.
এবার তোমাকে ওই কোর টপিকগুলো বারবার করে করতে হবে। তুমি হয়তো পরীক্ষায় আপার লিম পড়ে গেছো, তুমি এটা বলতে পারো না যে আমি ব্রেস্ট পড়ে আসিনি বা আমি তো ব্রেকিয়াল প্লেক্সাস পড়িনি। ইভেন হয়তো তুমি অ্যাবডোমেন পড়ে গেছো, তুমি এটা বলতে পারো না যে আমি তো সাপোর্ট অফ ইউটেরাস বা ব্ল্যাডার এইগুলো তো আমি পড়ে আসিনি। ওরম বললে চলবে না। যেই চ্যাপ্টারের যেটা কোর টপিক তোমাকে সেটা জানতেই হবে, সব কিছু না জানলেও হবে, কিন্তু ওই জায়গাটা জানতেই হবে। আর সত্যি কথা বলতে কি, 10টা টপিক একবার করে পড়ার থেকে একটা টপিক 10বার পড়া অনেক বেশি বেটার, কারণ তাতে তোমার মনে থাকবে। আর তোমরা হয়তো সারা বছর প্রফেসরের থেকে শুনেছো যে টেক্সট বুক পড়ো, বাট অ্যাট দিস মোমেন্ট আগামী 21 ডেজের জন্য তোমাদের টেক্সট বুক হচ্ছে তোমাদের পিওয়াইকিউ। প্লিজ পিওয়াইকিউ এরটা স্ট্রিক্টলি কমপ্লিট করো। আর পিওয়াইকিউ করতে হবে মানে এটা না যে তুমি বসে বসে গত 15 বছরের পিওয়াইকিউ করছো, সেটা সম্ভব না, অত সময়ও নেই। আর লাস্ট কয়েক বছরে কোয়েশ্চেন প্যাটার্ন যথেষ্ট চেঞ্জ হয়েছে, তো ওই মানধাতার আমলের পিওয়াইকিউ করে কোনো লাভ নেই। লাস্ট 10 ইয়ার্সের পিওয়াইকিউ করো। আর এক্সামের আগে, মানে এক্সামের জাস্ট একদিন দুদিন আগে যখন ফার্স্ট রিভিশন করবে, লাস্ট 5 ইয়ার্সের পিওয়াইকিউ করবে। আমরা সেটাই করতাম। দেখো, তোমরা যখন লাস্ট 10 ইয়ার্সের পিওয়াইকিউ করা শুরু করবে, দেখবে বেশ কিছু টিপিক্যাল টপিক রয়েছে যেগুলো গত 10 বছরে হয়তো 3 থেকে 4বার রিপিট হয়েছে। কারণ সত্যি কথা বলতে কি, ইউনিভার্সিটির এত সময়ও নেই আর এত ক্রিয়েটিভিটিও নেই যে ওরা প্রতি বছর বসে বসে 15 মার্কসের নতুন নতুন কোয়েশ্চেন বানাবে, সেটা হয় না। তো রিপিট হবে, সেই রিপিটেড টপিকগুলোকে নোট ডাউন করো, সেগুলো বারবার রিভাইজ করো। দেখো, যদি তোমরা শুধু পার্টিকুলার কিছু টপিক পড়ো তাহলে তোমাদের এই যে ভাস্ট সিলেবাস সেটা কিন্তু অনেকটা কমে যাবে, তোমরা বারবার পড়ার টাইম পাবে। সেকেন্ড গোল্ডেন রুলস হচ্ছে এক্সামিনারের দৃষ্টি আকর্ষণ করতে হবে। দেখো, তুমি 1 বছর ধরে পড়াশোনা করেছো, সেটা তুমি 3 ঘন্টার পেপারে লিখবে। এবার তুমি হয়তো 3 ঘন্টায় একটা পেপার লিখছো, বাট ওই 3 ঘন্টায় মেবি এক্সামিনার 30টা পেপার চেক করছে। তো সেখানে তুমি যদি এক্সট্রা অর্ডিনারি কিছু না লেখো, এক্সামিনার কেন বসে বসে মন দিয়ে তোমার খাতা দেখবেন, তাই না? তো তোমাকে এমনভাবে নিজের খাতাটা প্রেজেন্ট করতে হবে যাতে এক্সামিনারের সেটা নজর কাটতে পারে। কারণ তুমি সারা বছরে যতটা পড়াশোনা করেছো ওই 3 ঘন্টায় তুমি সবটা তুলে ধরতে পারবে না, কিন্তু ওই 3 ঘন্টায় যেটুকু লিখবে তাতে যেন এক্সামিনারের মনে হয় যে না, তুমি সারা বছর পড়াশোনা করেছো। তো সেটার জন্য তোমার খাতার প্রেজেন্টেশন ভালো হওয়া জরুরি। কি করবে না, প্যারাগ্রাফে একদম লিখবে না। আমিও কলেজে লিখেছিলাম, আমার ফার্স্ট সেমিস্টারে লিখেছিলাম পুরো প্যারাগ্রাফ করে করে, সেই থোরাক্সের হয় না অ্যান্টেরিয়ার না পস্টেরিয়ার ওয়ালের যে ব্লাড সাপ্লাই, বেশ একদম 6 পাতা ধরে আমি লিখেছিলাম। পরে আমাকে স্যার ডেকে বিশাল ঝেড়েছিলেন, কি লিখেছিস তুই, আমার জীবনে অত সময় নেই এত বড় বড় রচনা পড়ার। তারপর থেকে আমি আর কোনোদিন প্যারাগ্রাফ লিখি না, সব বুলেটে লিখবে, ফ্লো চার্টে লিখবে। ফিজিওলজির তো ফ্লো চার্ট মাস্ট, বায়োকেমিস্ট্রির ওই পাথওয়েগুলো ফ্লো চার্ট ছাড়া কেউ পড়বে না। আর অ্যানাটমিতে যতটা সম্ভব ডায়াগ্রাম দেবে উইথ প্রপার কালার কোড, সব কোয়েশ্চেনে ডায়াগ্রাম দেবে। আমি তো আমার প্রফে বোধহয় এমসিকিউ বাদে সবতে ডায়াগ্রাম আঁকতাম। এবার আঁকতাম মানে কি, ওই শেড ওয়েড করে সেই প্রপার আর্টিস্টের মতন না, ওই আর্টিস্টিক বা অ্যাস্থেটিক ডায়াগ্রামের দরকার নেই, জিনিসটা সায়েন্টিফিক হলেই হলো। আর অ্যানাটমিতে ডায়াগ্রাম আঁকলে তোমার লিখতেও কম হবে, টাইমটাও অনেকটা বেঁচে যাবে। হ্যাঁ, তাই বলে সেই ডায়াগ্রাম আঁকতে গিয়ে কেউ কাজ করো না যে আমি তো, দিদি বলেছিল আমি তো ডায়াগ্রাম এঁকেছি, দিয়ে তো আমার শেষের দিকে 2-3টে কোয়েশ্চেন ছুটে গেছে, আমি কি করব। তোমাকে 5 নাম্বারের কোয়েশ্চেনে ডায়াগ্রামের জন্য 7 নাম্বার দেবে না, কাজেই কোয়েশ্চেন একদম ছাড়বে না, স্পিডটা বজায় রাখবে। ইভেন আমাদের একটা বন্ধু, ও অ্যানাটমিতে 9-10 নাম্বার মতন ছেড়ে এসেছিল, মানে কমপ্লিট করতে পারেনি। আর রেজাল্ট যখন আউট হয় আমরা দেখলাম ওর 9 নাম্বারের জন্য অনার্স ছুটে গেছে। তো তোমরা কেউ এরকম করো না প্লিজ, ঠিক আছে? দেখো, থার্ড পয়েন্ট হচ্ছে হাউ টু ম্যানেজ 3 সাবজেক্ট। সত্যি কথা বলতে কি, কোনো সাবজেক্টেরই কিন্তু সিলেবাস ছোট নয়। তুমি অ্যানাটমির দিকে তাকাও, কতগুলো চ্যাপ্টার, ফিজিওলজির আরও বেশি, বায়োকেমিস্ট্রির তো ভীষণ ভোলাটাইল। তো 3টে সাবজেক্টকেই তোমাকে ম্যানেজ করতে হবে। এবার তুমি যদি প্রত্যেক দিন 3টে করে সাবজেক্ট পড়ো, হয়তো পড়তে পারবে, বাট আমার মনে হয় যে ওতে প্রোডাক্টিভিটি কিছু কমে যেতে পারে। ওই জন্য আমি নিজে পার ডে 2টো করে সাবজেক্ট পড়তাম।
এবার দুটো করে পড়লে কি কি পড়বে, একটা সাবজেক্ট যেটার অবস্থা সব থেকে খারাপ, যেরকম আমার ক্ষেত্রে ফিজিওলজি ছিল, তোমাদের যার অ্যানাটমি বা বায়োকেমিস্ট্রি যেটা হবে, মানে যার অবস্থা তোমার মনে হবে সব থেকে পিছিয়ে আছো, সেটা রোজ পড়বে। আর যেই দুটো কম্প্যারেটিভলি একটু ভালো জায়গায় আছে সেই দুটো একদিন অল্টারনেট ডেতে। যেরকম আমি রোজ ফিজিওলজি পড়তাম, আমার আমার সত্যি কথা বলতে কি আমি প্রি প্রফের পর লাস্ট 1.5 থেকে 2 মাস মতন ফিজিওলজি পড়েছি। লোকজন যখন লাইব্রেরিতে বসে রিভিশন করতো, আমি তখন লাইন ধরে ধরে মার্ক করে করে ফিজিওলজি পড়া শুরু করি। শেষ 1.5 মাস আমি রোজ রোজ 5 ঘন্টা মতন বসে বসে ফিজিওলজি পড়তাম। তো লাস্টে গিয়ে অনার্সও পেয়েছি, দুঃখটা ঠিক আছে, বাট তখন খুব কষ্ট হতো। এবার ব্যাপার হচ্ছে তোমাদের যেই সাবজেক্টের অবস্থা সব থেকে খারাপ সেই সাবজেক্টটা রেগুলার পড়বে, যেগুলো একটু ভালো সেইগুলো একদিন বাকি রেখে রেখে পড়বে। এবার হচ্ছে তাড়াতাড়ি রিভিশন করবে কি করে। অ্যানাটমির জন্য ডায়াগ্রাম এঁকে এঁকে রিভাইজ করবে। ধরো তোমার তোমার যদি ধরো ব্রেকিয়াল প্লেক্সাস থেকে কোনো কোয়েশ্চেন আসে, তাহলে তো তোমাকে ছবিটা আঁকতেই হবে। এবার তুমি কোন রুট থেকে কে এসেছে সেটা যদি বসে বসে লিখে লিখে রিভাইজ করো তাহলে তো অনেক টাইম লাগবে না। কাজেই তুমি যদি একটা ডায়াগ্রাম এঁকে দাও আর সেটাকে যদি প্রপার লেভেল করো যে কোন রুট থেকে কোন নার্ভ এসেছে, কার কি রুট ভ্যালু, কার কি ব্রাঞ্চ, এইগুলো যদি তুমি ডায়াগ্রামে লেভেল করো তাহলে তোমার কিন্তু থিওরিটাও প্র্যাকটিস হয়ে যাবে। যদি তুমি পপলিটিয়াল ফসায় দেখো, তুমি তাহলে যখন ওর লেভেলগুলো করবে, মাসেলের নাম লিখবে, ব্লাড সাপ্লাইয়ের ছবি আঁকবে, তোমার মনে থেকে যাবে। অ্যানাটমি রিভিশন সবসময় ডায়াগ্রাম দিয়ে করবে, তাহলে তাড়াতাড়ি হবে। সেকেন্ড হচ্ছে ফিজিওলজি রিভিশন কিভাবে করবে। ফিজিওলজিতেও যেখানে যেখানে ডায়াগ্রাম আছে, লাইক তোমার কি ছিল, রেসপিরেটরি সেই ওই প্রেশার ভলিউম লুপগুলো, তারপর অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন, যেখানে যেখানে, তারপর কার্ডিয়াক সাইকেল, যেখানে যেখানে গ্রাফ হয় সেখানে সেখানে গ্রাফ দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর এমনি ফিজিওলজি কনসেপ্টগুলোকে সবসময় কোরিলেট করবে। বায়োকেমিস্ট্রির তো পাথওয়ে, বায়োকেমিস্ট্রি ক্লিনিক্যাল কেস দিয়ে পড়ার চেষ্টা করবে। যেমন ধরো তোমার ফিনাইল কিটোনিউরিয়া, হোমোসিস্টেনিউরিয়া, অ্যালকাপ্টোনিউরিয়া, বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কেস। বায়োকেমিস্ট্রির কয়েকটাই কেস আছে, এমন না যে কিছু রকেট সায়েন্স জিজ্ঞেস করবে। তো ওই কয়েকটা কেসগুলো ক্লিনিক্যাল কেস দিয়ে পড়ার চেষ্টা করবে, আর পাথওয়েগুলো ফ্লো চার্ট এঁকে এঁকে করবে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের আজকের ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। এর আগে বা পরে কোথাও যদি স্কিপ করেও থাকো, প্লিজ এই পোর্শনটা স্কিপ করো না। কারণ সব থেকে মেন যে সমস্যাটা হয় রিভিশন করতে গিয়ে, যে একদিক থেকে রিভিশন করছি কিন্তু অন্যদিক ভুলে যাচ্ছি। ধরো তুমি যখন ফিজিওলজি সিবিএস রিভিশন করছো, তুমি হয়তো ওইদিকে নার্ভ মাসেল ভুলে গেছো, স্বাভাবিক, হতেই পারে, কারণ অত কিছু তো মনে রাখা সম্ভব না না। তো ঠিক কিভাবে পড়লে তুমি আগেরগুলোও মনে রাখতে পারবে। পার্সোনালি আমি ফিজিওলজির জন্য যেটা করতাম, আমি পড়তাম প্রোমোডোরো মেথডে। মানে আমার ফোনে একটা টাইমার দেওয়া থাকতো 25 মিনিটসের। এবার ওই 25 মিনিটে আমি যেই পোর্শনটা পড়লাম, কারণ শেষ 1 মাসেও আমি ফিজিওলজি পড়েছি, রিভিশন ওইভাবে দিতে পারিনি, আমি পড়তাম। তো ওই 25 মিনিটে আমি যেই পোর্শনটা পড়লাম, হয়তো 2-4 পাতায় হলো, লাস্ট 5 মিনিটে একটা ব্রেক সেশন থাকতো। 25 মিনিটের ফোকাস সেশন, 5 মিনিটের ব্রেক সেশন। তো 25 মিনিটে যেটা পড়েছি ওই 5 মিনিটে আমি তাড়াতাড়ি করে একবার রিভিশন বা হয়তো খুব শর্ট ফর্মে নোট করে নিলাম। তারপর আবার একবার 25 মিনিট পড়লাম নেক্সট স্লট। তারপরে যে 5 মিনিটের গ্যাপ, সেই 5 মিনিটে আগের 25 মিনিট প্লাস এই 25 মিনিটের পুরো পড়াটা করলাম। এরম করে করে আমার দিনে বেশ কয়েকটা স্লট হতো, সারা দিনের পড়াটা শেষের 15-20 মিনিটে আমি কভার করে নিতাম। এভাবে যখন 2-3 দিন পর পর আমার একটা করে চ্যাপ্টার শেষ হতো, নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে আমি আগের চ্যাপ্টারটা আবার রিভিশন করতাম। ইভেন আজকের যা যা পড়েছি কালকে গিয়ে আবার রিভিশন করতাম, কারণ আমার ফিজিওলজিতে এতটাই কম সময় ছিল যে আমি জানি আমি যদি পড়ে 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 বেরিয়ে যাই তাহলে আমি ফিরে এসে আর রিভিশন করতে পারবো না। তো আমি সাথে সাথেই রিভিশন করতাম। প্লিজ এটা তোমরাও ফলো করো, যাতে খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে পারো আর সাথে সাথে পিছনের দিক ভুলেও না যাও। ঠিক আছে, তো আমি এতক্ষণ ধরে যা যা বললাম সবটাই খুব জলদি জলদি আমি র্যাপ আপ করে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে যে এখন শুধু 10 ইয়ার্সের পিওয়াইকিউ করবে, অন্য কোনো ইধার উধারের টপিক কিছু করবে না।
আর পিওয়াইকিউ হয়ে গেলে ওয়েস্ট বেঙ্গলের বাকি যে সমস্ত কলেজের প্রি প্রপের কোয়েশ্চেন রয়েছে সেগুলো করবে, বাট সেটা অবশ্যই পিওয়াইকিউ হয়ে যাওয়ার পর। সেকেন্ড হচ্ছে এক্সামিনারের দৃষ্টি আকর্ষণ করার জন্য ভালো করে পেপার প্রেজেন্টেশন করবে, প্যারাগ্রাফ ফর্মে লিখবে না, যতটা সম্ভব ডায়াগ্রাম আর ফ্লোচার্টে লিখবে, ডায়াগ্রাম উইথ প্রপার কালার কোড, কিন্তু আর্টিস্টিক ডায়াগ্রাম আঁকতে গিয়ে কোনোভাবেই কোয়েশ্চেন ছাড়বে না। থার্ড হচ্ছে 3টে সাবজেক্টকে ম্যানেজ করবে, এমন না যে একটা সাবজেক্টকে আমি নেগলেক্ট করে দিয়ে সরিয়ে দিলাম, সেটা করবে না। যেটা বেশি খারাপ সেটা ডেলি পড়বে, যেগুলো অপেক্ষাকৃত ভালো সেইগুলো একটু কম পড়বে কিন্তু পড়বে। অ্যানাটমি রিভিশনের জন্য ডায়াগ্রাম আঁকবে, আর ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রির জন্য প্রোমোডোরো মেথড করতে পারো ইফ ইউ লাইক। আর আরেকটা জিনিস, যে এই 1 মাস ধরে প্রত্যেক দিন বা সব সময় যে পড়তে ভালো লাগবে তার কিন্তু কোনো মানে নেই। মাঝে মধ্যে প্যানিক অ্যাটাক আসবে, খুব ভয় হবে, ভীষণ ঘাবড়ে যাবে, তখন জাস্ট রিল্যাক্স হয়ে বসবে, একটু পজ নেবে, ডিপ ব্রিথ আউট, তারপর নিজের সব থেকে স্ট্রংগেস্ট যে জায়গাটা, মানে যেই টপিকটা হয়তো তুমি 1000 বার পড়েছো, 1000 বার রিভিশন করেছো, মানে ঘুম থেকে উঠিয়ে জিজ্ঞেস করলেও তুমি বলতে পারবে, সেই টপিকের কোয়েশ্চেন খুলে বসবে আর কোয়েশ্চেনটা সলভ করবে। দেখবে তুমি কোয়েশ্চেন যখন সলভ করতে পারছো তখন তোমার অ্যাড্রিনালিনের লেভেলটা কমবে, ডোপামিনের লেভেলটা বাড়বে, তখন দেখবে তোমার পড়তে ভীষণ ভালো লাগছে, তারপর আবার পড়তে শুরু করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। If you found this strategy helpful enough, please hit the like and subscribe button and follow for more med school guidance. All the best, juniors! We've been waiting for so long. We've been waiting for